পেমেন্টটা দাঁড়িয়ে আছে পুরোটার ওপর, বাস্তবে যেটা দেখতে পাই। খাতায় কলমে তো ব্যালেন্স অফ পেমেন্ট সবসময় সমান। এইবার আমরা আসছি একটা ছকে। এইখানে দেখো স্বয়ংভূত লেনদেন আর সমন্বয় সাধনকারী লেনদেনের একটা আমরা ছক করেছি। সেই ছকটায় কি বলছি না, স্বয়ংভূত লেনদেন মানে আমরা জানি যে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে, মানে কেউ জোর করে আনছে না বা কেউ জোর করে করাচ্ছে না। তাহলে চারটে বিষয়ই কিন্তু, তার দেনার দিক আছে, তার পাওনার দিক আছে। তাহলে চারটে বিষয় যখন কোনো রকম শক্তি ছাড়া বা কারো ফোর্স ছাড়া হচ্ছে, তখন সেটাকে আমি স্বয়ংভূত লেনদেন বলবো। সেই স্বয়ংভূত লেনদেনে দেখো পাওনা বা প্রাপ্তির একটা দিক আছে, আর একটা দেনা বা প্রদানের দিক আছে। পাওনা আমরা জানি, আমরা যেটা রপ্তানি করি বা বিদেশ থেকে যখন বৈদেশিক মুদ্রা আমাদের অর্থনীতিতে ঢুকছে বা ইনজেক্ট হচ্ছে, তখন সেটা আমাদের প্রাপ্তি। আর দেনা কোনটা না, আমরা যখন বিদেশ থেকে আমদানি করছি তখন আমাদের থেকে টাকাটা, বৈদেশিক মুদ্রাটা বেরিয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি কি দেনা বা প্রদান। প্রদান কথাটা বলছি কেন, অন্য দেশকে দিয়ে দিতে হচ্ছে, যার কাছ থেকে নিয়ে আসছি। কি নিয়ে আসছি? দ্রব্য। কি দিচ্ছি? বৈদেশিক মুদ্রা। বৈদেশিক মুদ্রা মানে অ্যাকচুয়ালি টাকাটা হচ্ছে কি না, দ্রব্যের আকারে কনভার্ট করতে হয়, যে ওই দেশের টাকায় আমাকে কতটা দিয়ে দিতে হচ্ছে। আমরা দিয়ে দিচ্ছি মানে কি, আমরা শুধু টাকা ছাপিয়ে দিয়ে দিচ্ছি না, আমরা দ্রব্যের আকারেই যদি ভাবি, দ্রব্যের আকারে কতটা দিচ্ছি, সহজ কথায় যদি বুঝি। অ্যাকচুয়ালি টাকাটা মাধ্যম, তা না হলে শুধু তো টাকা ছাপালেই সমস্যার সমাধান হয়ে যেত। টাকা বেশি করে ছাপিয়ে দিলে সেই দেশ থেকে আমি শুধু দ্রব্য আনতাম, বাস। কিন্তু একটা দেশ দ্রব্যের আকারে তোমাকে দিচ্ছে, তোমার টাকা নিচ্ছে, তার মানে সে দ্রব্যের আকারে ওই জিনিসটা পাবে বলেই তোমাকে, বা তার থেকে বেশি পাবে বলে। তুমি দ্রব্যের আকারে কতটা অন্য দেশকে দিতে হবে সেটা ডিপেন্ড করছে তোমার দেশের রপ্তানি কতটা। এইটা অনেকের বোঝা ভুল হয়, যে টাকা ছাপিয়ে দিলেই তো তাহলে রপ্তানি আমদানির সমস্যা, আমি শুধু বিদেশ থেকে আমদানি করব আর আমার দেশের কোনো প্রোডাকশন করবো না, শুধু টাকা ছাপাবো। তোমার দেশের টাকা সে নেবে কেন? অ্যাকচুয়ালি বিনিময়টা কিন্তু দ্রব্যের আকারে ভাবতে হবে, তবেই কিন্তু তোমার বিনিময় যে হয় সেইটা আরও পরিষ্কার হবে। তুমি যদি টাকার আকারে ভাবো তাহলে তো সব দেশ টাকা ছাপাবে, কোনো দেশই আর প্রোডাকশান করবে না, ল্যান্ড লেবার ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোকে কাজে লাগাবে না। তাহলে আমাকে সবসময় দ্রব্যের আকারে ভাবতে হবে। আমি যদি দ্রব্যের আকারে বেশি আমদানি করি, তার মানে আমার দেশ থেকে আরও এইরকম দ্রব্য বেরোবে, কারণ ওর কাছ থেকে আনছি মানে ওর টাকায় আমাকে দিতে হবে। ওর টাকায় দেওয়া মানে অ্যাকচুয়ালি আমার দেশের দ্রব্য আকারে যদি চিন্তা করি, সেই আকারে দেওয়া, সহজ কথায় যদি বুঝি। আচ্ছা, এবার আসছি পাওনা আর দেনা। দেখো স্বয়ংভূত প্রাপ্তি, এই যে স্বয়ংভূত প্রাপ্তি বলে একটা কথা আছে, মানে কি হচ্ছে, আমি বিদেশ থেকে কি কি পেয়েছি বৈদেশিক মুদ্রার আকারে। কোন কোন সেক্টর থেকে পেয়েছি না, চারটে সেক্টর থেকে: দৃশ্য, অদৃশ্য, একপার্শ্বিক আর মূলধনী প্রাপ্তি। এই দেখো আমি একটা স্বয়ংভূত প্রাপ্তির একটা ছক করেছি বা একটা ব্যালেন্স শিট। তোমরা তো এইভাবে ব্যালেন্স শিট বানাও, যে একটা ক্রেডিটের দিক, একটা ডেবিটের দিক, সেই রকমই করেছি। ক্রেডিটের দিকে দেখো আমি স্বয়ংভূত প্রাপ্তিতে 2200 কোটি টাকা পেয়েছি, এটা কোটি টাকা হিসাবে ভাব, 2200 কোটি টাকা পেয়েছি। আর স্বয়ংভূত দেনা আমার হয়ে আছে 2500 কোটি টাকা। আমি যদি দুটো দেশ ভাবি, এইখানে যদি ইন্ডিয়া ভাবি, ইন্ডিয়া না আমেরিকা, ধরো আমি ইন্ডিয়া থেকে আমেরিকা থেকে আমি দ্রব্য আনছি, বা আমার ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছে। সেখানে কি ঘটনা ঘটে গেছে না, স্বয়ংভূত প্রাপ্তি ধরো 2024 সালের শেষে কতটা প্রাপ্তি হয়েছে দেখছে বিভিন্ন খাত থেকে, মানে এই চারটে খাত থেকে। সেখানে দেখছে আমি 2200 কোটি টাকা আমার দেশে ঢুকেছে বা আমরা ক্রেডিট হয়েছে। আর বেরিয়ে গেছে কত টাকা না, 2500 কোটি টাকা। কি করে বেরোলো, কি করে ঢুকলো, সেইটা এবার বিশ্লেষণ করছি। না স্বয়ংভূত রপ্তানি, দেখো স্বয়ংভূত রপ্তানির মধ্যে দৃশ্য বাণিজ্য আর অদৃশ্য বাণিজ্য মিলিয়ে কত টাকা আমার দেশে ঢুকেছে সেটা দেখছি। মানে আমরা আমাদের দেশের দ্রব্যটা বিদেশে পাঠিয়েছি, যেটা চোখে দেখতে পাচ্ছি, যেমন আগের দিন পড়েছি চা, কফি, এগুলো। আর একটা জিনিস আছে, যেমন আমরা সফটওয়্যার বিক্রি করছি, চিকিৎসক চিকিৎসা দিচ্ছে, ব্যাংক তার পরিষেবা দিচ্ছে, বিমা কোম্পানি তার পরিষেবা দিচ্ছে, কিন্তু দ্রব্যগুলোকে আমরা চোখে দেখতে পাচ্ছি না। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে না, অদৃশ্য বাণিজ্য। তাহলে এই দৃশ্য আর অদৃশ্য বাণিজ্য মিলিয়ে আমরা যে স্বয়ংভূতভাবে রপ্তানি করেছিলাম,
সেখান থেকে আমার এসছে 1500 কোটি টাকা, যেটা কিনা এই 2200 কোটি টাকার একটা পার্ট। 2200 কোটি টাকাটা ওভারঅল, তার মধ্যে 1500 কোটি টাকা এসছে কোথা থেকে? না স্বয়ংভূত রপ্তানি থেকে। আবার ঠিক আমি ডান দিকে যখন আমেরিকার কে কত টাকা প্রদান করেছি বা কত টাকা তাকে দিয়েছি সেটা দেখছি, সেখানে আমি দেখছি 1800 কোটি টাকা আমার দেশ থেকে বেরিয়ে গেছে। মানে বৈদেশিক মুদ্রা যে দেশে যত বেশি সঞ্চয় থাকবে বা জমা থাকবে সেই দেশ তত উন্নত বা সেই দেশ তত শক্তিশালী, আর যত বেরিয়ে যাবে, যত বৈদেশিক মুদ্রার ভান্ডার শেষ হয়ে আসবে, তত কিন্তু তোমার দেশের জন্য খারাপ সময় এগিয়ে আসছে, যেটা আমরা শ্রীলঙ্কা এবং পাকিস্তানের অর্থনীতির ক্ষেত্রে দেখেছি। তাদের বৈদেশিক মুদ্রার ভান্ডার ক্রমশ কমে এসছে এবং ভারত